নবাবের শহর এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদেরই অলি গলিতে পদে পদে লুকিয়ে আছে নানা ধরনের ইতিহাস। নবাবিয়ানা শেষ হয়ে গেলেও তার ছাপ কিন্তু আমাদের জন্যই রেখে দিয়ে গেছে। তাই এই নবাবের শহর মুর্শিদাবাদকে আমরা এক রাত দুদিনে ঘুরে দেখব। কোথায় কোথায় যাব, কীরকম প্রাইস আছে, সাইট সিইং স্পটের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি কোয়েল। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আমার সাথে এই মুর্শিদাবাদ ঘুরে। মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম শিয়ালদা থেকে রাত 11:30 শিয়ালদা লালগোলা স্পেশাল ট্রেনের নাম্বার 03191, যা স্লিপার কোচের ভাড়া 100 টাকা, সময় লাগে 4.5 ঘন্টার ওপরে। আপনারা চাইলে সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস করেও মুর্শিদাবাদ পৌঁছতে পারেন। এখন ভোর 4:30 বাজে। আমরা নেমে পড়লাম মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের ট্রেন থেমেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। এই পুরো মুর্শিদাবাদ স্টেশন। আর আমরা ওই ওভারব্রিজ ধরে 3 নম্বর থেকে 1 নম্বরে এলাম। এবার 1 নম্বরের এইখান থেকে একটা বেরোনোর রাস্তা আছে। এইখান থেকে আমরা এবার বেরোবো। বেরিয়ে যদি একেবারে টোটো রিজার্ভ হয়, সাইট সিইংয়ের জন্য রিজার্ভ করে নেব, বা এখান থেকে হাজারদুয়ারির সামনে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো এখন স্পট বুকিং করব। ওই দূরে দেখা যাচ্ছে নওবতখানা, আর এই পারে আছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারির উল্টো দিকেই আছে হোটেল অনুরাগ। আমরা হোটেল অনুরাগের একটা রুম সিলেক্ট করেছি। আর স্টেশন থেকে এই হাজারদুয়ারির সামনে আসতে 10 টাকা করে পার হেড ভাড়া লাগে। তা আমরা গঙ্গার এই পারটা ঘোরার জন্য আগে থাকতেই টোটো রিজার্ভ করে রেখে দিয়েছি। টোটোর ফেয়ারটা আমি পরে আলোচনা করছি। এবার হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 2nd ফ্লোর, আর ওইখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর এই 2nd ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম। এই রুমের মধ্যে এখানে 2 জন থাকার বেড, কম্বল দিয়েছে। আর এই পারে সুইচ বোর্ড আছে, এই পারে আয়না আছে, টেবিল, চেয়ার, ওদিকে জলের মগ দিয়েছে। আর আমি বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে এই পারে আয়না, বেসিন, এটা ইন্ডিয়ান টয়লেট, বালতি, মগ আর শাওয়ার। তাই এই যে রুমটা, এই রুমটার প্রাইস পড়েছে 750 টাকা পার নাইট। কিন্তু এই রুমের মধ্যে কোনো এসি নেই আর গিজার নেই। এই ঘড়িতে এখন 9টা বাজে। এখন বেরোলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। চলে আসলাম। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে জাহানকোষা কামান। তা আমার পিছনে যে কামানটা দেখতে পাচ্ছেন, এই কামানের নাম হচ্ছে জাহানকোষা কামান। এই কামানটি শাহজাহানের সময়ে তৈরি হয়েছিল, আর একজন বাঙালি কর্মকার তৈরি করেছিলেন। আর এই কামানের যে লম্বাটা 17 ফুট 6 ইঞ্চি লম্বা, আর এর পরিধি হচ্ছে 5 ফুট। আর এই কামানের মধ্যে মোট 17 কেজি বারুদ লাগতো। মসজিদটি যে রাত্রিতে নির্মাণ হওয়ার কথা ছিল, সেই রাত্রিতে বাংলার ঠিকানা সিরাজউদ্দিন খানের মৃত্যু হয়। আর এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায়, কোনো জায়গায় সম্পূর্ণ হয়, মারা গিয়েছে বলে। হ্যাঁ, আর এইটা 1 রাতেই তৈরি করা কথা ছিল। 1 রাতেই তৈরি হবে। 1 রাতে? এই 1 রাতে এতটা তৈরি হয়েছে। বাবরে, লেবার লেগেছে খালি। 4 কোণায় রাস্তা আছে উপরে ওঠার জন্য। হ্যাঁ, ওগুলো এখন অবস্থা খারাপ। এই যে মসজিদটা, এই মসজিদকে বলা হয় ফুটো মসজিদ, কারণ এই যে ওপরের যে গোলগুলো এগুলো বন্ধ করা যায়নি। আর এই পুরো মসজিদটা নাকি 1 রাতে তৈরি হয়েছে। 1 রাত মানে কতটা তাহলে লেবার লেগেছে বুঝতে পারছেন। চলে আসলাম। আমাদের নেক্সট স্পট হচ্ছে কাটরা মসজিদ। কাটরা মসজিদের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। আর কাটরা মসজিদ দেখতে কোনো টাকা লাগে না। এই যে কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ তৈরি করেছিলেন মুর্শিদ কুলি খাঁ।
তাই মুর্শিদ কুলি খাঁ কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদ ঘোরার আগে মুর্শিদ কুলি খাঁর কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই। এই মুর্শিদ কুলি খাঁ জন্মিয়েছিলেন ব্রাহ্মণ পরিবারে, উড়িয়া ব্রাহ্মণ পরিবারে। তখন তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। যেহেতু পরিবারের অবস্থা খুবই খারাপ, মানে দরিদ্র ছিলেন, তখন তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। কিনেছিলেন পারস্য বণিক। সেই পারস্য বণিকই এই সূর্যনারায়ণ মিশ্রকে আর ইসলাম ধর্মে স্থানান্তরিত করে। মুর্শিদ কুলি খাঁর কাজের দক্ষতা এতটাই ছড়িয়ে পড়েছিল, স্বয়ং ঔরঙ্গজেব তার কাজে খুশি হয়েছিলেন। খুশি হয়েই এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানিয়েছিলেন। এই কাটরা মসজিদের ভেতরটা, সামনে বাগান আছে অনেক গোলাপ গাছের, আর এই পুরো ভেতরটা। এই কাটরা মসজিদের, কাটরা কথার অর্থ হচ্ছে বাজার। এই মসজিদটা তৈরি হয়েছিল বাজারের মধ্যে, আর এই মসজিদের মধ্যেই 2000 জনের নামাজ পড়ার আসন আছে। কাটরা মসজিদের ওপরে, আর এইখানে যে বসার যে আসনগুলো আছে, এই হচ্ছে 2000 জনের আসন, যেখানে একসাথে 2000 জন মানুষ নামাজ পড়তে পারে। আর প্রত্যেকের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। এই যে ওপরে ছাদ দেখালাম, এই ছাদের পিছনটা থেকে নিচে নেমে আসলে একটা সিঁড়ি আছে, আর সিঁড়ির ঠিক ডান পাশে দেখুন এইখানে যে নীল রঙের বোর্ড আছে, এর তলাই আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। 1717 সালে তিনি তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, আর 1724-25-এর মধ্যে এই কাটরা মসজিদ তৈরি করেন। মাত্র 1 বছর সময় লেগেছিল। আর এই কাটরা মসজিদের তলায় মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে। তিনি তার সমাধি এমনভাবে তৈরি করতে বলেন যাতে মানুষের পদধূলি তার সমাধির স্থলের ওপরে পড়ে, তাতে তিনি সারা জীবনে যত পাপ করেছেন সেই পাপ ক্ষয় হয়। আচ্ছা, মসজিদের দেয়ালে দেখতে পাবেন এই উল্টো টি, এই উল্টো টিতেই প্রদীপ জ্বালানো হতো। তা চলে আসলাম মুর্শিদ কুলি খাঁর ছোট মেয়ের সমাধি। আমরা ইতিহাসে পড়েছি যে মুর্শিদ কুলি খাঁর মোট 2টো মেয়ে। বড় মেয়ের নাম জয়নব উন্নিশা বেগম, আর ছোটো মেয়ের নাম আজমত উন্নিশা বেগম। সেই ছোট মেয়ের একসময় একটা অসুখ হয়। সেই অসুখে যে কবিরাজ ছিলেন, কবিরাজ বলেছিলেন তিনি যদি কোনো ছোট বাচ্চার কলিজা থেকে যে ওষুধ তৈরি হয় সেটা যদি খেতে পারেন, উনি তাহলে সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু সুস্থ হওয়ার পরে এই কলিজা খাওয়ার যে নেশা, সেই নেশাটা ছাড়তে পারেননি। সেই কারণে তাকে জ্যান্ত কবর দেওয়া হয় শিশু মৃত্যুর অপরাধে। প্রবেশ পথ। ও এই আজি মুন্নিশা বেগমের সমাধি, মুর্শিদ কুলি খাঁর ছোট মেয়ে। চলে আসলাম নবাব মির্জাফরের পারিবারিক 1100 কবরস্থান। আর এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। এখানে মির্জাফরের পায়রা সবারই কবর আছে, সব দেখিয়ে বুঝিয়ে নিয়ে আসা হবে, কম পয়সা লাগবে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন পলাশির যুদ্ধে পরাজিত করেছিল, সেই পরাজিত করার পরে ইংরেজরা মির্জাফরকে আর এই নবাব পদে বসায়। তখন মির্জাফর 3 বছরের জন্য নবাব হয়। তারপরে নবাব হয় মীর কাসিম, মীর কাসিমের পরে আবার মির্জাফর নবাব হয়। তা এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন,
এই কবরস্থান হচ্ছে মির্জাফরের পরিবারে। এটা এখনও সচল কবরস্থান, মানে মির্জাফরের পরিবারের যে উত্তরাধিকারী তাদের কবরও এখনও এই কবরস্থানে দেওয়া হয়, সেই কারণে এই কবরস্থানকে বলা হয় সচল কবরস্থান। আর এখানে অনেক কবর আছে, তার মধ্যে মির্জাফরের কবর হচ্ছে এইটা। এখানে সেকেন্ড লাইনে লেখা আছে, ইংলিশে লেখা আছে যে নবাব মীর মোহাম্মদ জাফর খান, মানে মির্জাফরের কবর। এই মির্জাফরের বাড়ির গেট নাম, এটা হচ্ছে আগে ছিল গুলবাগ, এখন নিমখানা দেউরি। গুলবাগ, আর আগে নাম ছিল গুলবাগ, এখন নাম নিমখানা দেউরি। নিমখানা দেউরি। ভেতরে এখনো মানুষজন থাকে? এখন থাকতো, এখন থাকে না, এখন একটা মজুরি করে দিয়েছে, লোকজন আসে বাস। আচ্ছা, চলে আসলাম এই কাঠগোলা বাগানবাড়ি। এই কাঠগোলা বাগানবাড়ির সামনে প্রচুর খাবারের দোকান আছে। এখন 11টা বেজে গেছে, এখন আমরা টিফিন করতে যাচ্ছি। তো আমরা এই ডালপুরি নিলাম 1 প্লেট, এখানে 4টে ডালপুরি নিয়ে 25 টাকার প্লেট। টিফিন পর্ব শেষ করে এখন আমরা এন্ট্রি করছি কাঠগোলাপ বাগানবাড়ি। সত্যি কথা বলতে কি মুর্শিদাবাদের খাবার না দারুণ টেস্টি। তা এই কাঠগোলা বাগানবাড়ি চলো। বাহ, সামনে এতগুলো হনুমান বসে আছে। 1 2 3 4 5, মোট 5টা। তাই এই কাঠগোলাপ বাগানবাড়ি তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং ডুগর। তারা 4 ভাই ছিলেন, লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ আর ধনপদ। তাই এই বাগানবাড়ির চারদিকের 4 কোণায় এই ভাইদের স্ট্যাচু দেখতে পাওয়া যাবে। অনেকে বলতেন ওনারা নাকি জমিদার ছিলেন, কেউ কেউ বলতেন ব্যবসায়ী ছিলেন, আবার কেউ কেউ বলতেন লুটেরা ছিলেন। তাই এই সামনে কাঠগোলাপ বাগানবাড়ি, আর এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে, পার হেড 30 টাকা করে, আর 8 বছরের বাচ্চাদের টিকিট লাগবে। আর আমরা টিকিট কেটে এইগুলো দেখতে পাবো। দুজন। ম্যাডাম একটা কথা বলি শুনুন। হ্যাঁ, দেখুন আপনার দুজন মিলে কাঠগোলা মানে বেড়াতে এসছেন। কাঠগোলা মানে মুর্শিদাবাদের সব থেকে বড় জায়গা, হাজারদুয়ারি কাঠগোলা দুটি সব থেকে সুন্দর দেখার জায়গা। এখানে দেখবেন 260 বিঘে ল্যান্ডের পরে 8টা দর্শনীয় স্থান দেখবেন। গুপ্ত সুড়ঙ্গ পথ, নাচমহল, মিউজিয়াম, নবাবদের শত্রুধারা লোক, মাইকেলেঞ্জেলো স্ট্যাচু, জৈন মন্দির, চিড়িয়াখানাও দেখবেন। এই সকল বস্তুগুলো দেখানোর জন্য, জায়গাগুলো দেখানোর জন্য আমাদের এখানে গাইড ব্যবস্থা রয়েছে। যদি গাইড নিয়ে বুঝতে চান, গাইড আপনার সঙ্গে প্রায় 40 মিনিট ধরে চেকে দেখিয়ে বুঝিয়ে দেবে। গাইড চার্জ মাত্র আপনাদের 100 টাকা চার্জ করবে। এই কাঠগোলাপের বাগানবাড়ির ওখান থেকে এন্ট্রি করে ঢুকে বাঁদিকে দেখতে পাবেন এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ থেকেই জগৎ শেঠের বাড়িতে যাওয়া যায়। সামনে আছে ওই মিউজিয়াম, আর এই পাশটা আছে পাখিরালয়। আর এই সুড়ঙ্গ পুরো ভাগীরথীর সাথে যুক্ত। এমু কাঠগোলা যে বাগানবাড়ি, সেই বাগানবাড়ির সামনে এখানে খুব সুন্দর পুকুর আছে। পুকুরে প্রচুর রঙিন মাছও আছে, হাঁস আছে, আপনারা এখানে এসে খাবার দিতে পারেন। এবারে এই যে লক্ষ্মীপদ, জগপদ, ধনপদ, মহিপদ, এই যে 4 ভাই, 4 ভাইয়ের যে 4 রানী, তখন ওই রানীদের সময়ে এখানে 2টো রুই মাছ ছিল। সেই রুই মাছের একটার নাকে হিরে, আরেকটার নাকে মতি লাগিয়ে দিয়েছিল। সেই হিরে মতি লাগানোর থেকেই তাদের নাম হয়েছিল হিরে আর মতি। আমরা দূরে এখানে ওই মাছের সমাধিও দেখতে পাবো। এই যে জায়গাটা, ইতিহাসের যে হীরাবাই নর্তকী ছিলেন
সেই হীরাবাই এইখানে নাচ করতেন প্রত্যেক রাতে 5,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। তা কাঠগোলাপ যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির পিছনে এখানে জৈন মন্দির আছে। তা অনেকে বলেন যে এই মন্দিরের নিচে নাকি আগে মসজিদ ছিল, সেই মসজিদের তলায় নাকি প্রচুর ধনরত্ন ছিল, সেই ধনরত্ন থেকে এই পুরো কাঠগোলাপ যে বাগান বাড়িটা তৈরি হয়। আর সেই মসজিদের জায়গায় এখন জৈন মন্দির স্থাপন করা হয়। লক্ষ্মীপদ সিং দুগরের বড় মূর্তি, ওনাদের পরিবারের ব্যবহৃত দামি আসবাবপত্র, যেই রকম পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, বেলজিয়াম কাঁচ, ডাইনিং টেবিল, দামি বাসনপত্র, পালকি, আরও কত কি এই মিউজিয়ামে দেখতে পাবেন, যেখানে ক্যামেরা, ফোন কোনো কিছুই অ্যালাউ নেই। চলে আসলাম জগৎ শেঠের মিউজিয়াম। আর এর ভেতর ঢুকতে গেলে টিকিট লাগে। টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড, আর 6 বছরের ঊর্ধ্বে ফুল টিকিট। আনুমানিক 1652 সালে মারোয়ারি ব্যবসায়ীর নাম তার হীরাপদ শাহ। তিনি রাজস্থান থেকে পাটনায় চলে আসেন ভাগ্য পরীক্ষার উদ্দেশ্যে। আর তার বড় ছেলে ছিলেন মানিক চাঁদ। এই মানিক চাঁদ ঢাকায় তখন মহাজনী ব্যবসা শুরু করেন। আর সেই সময়ে নবাব মুর্শিদ কুলিকার সাথে এতটাই সুসম্পর্ক হয়, নবাব মুর্শিদ কুলিকাকে তিনি সাহায্য করেন এই রাজধানী ঢাকা থেকে আর মুর্শিদাবাদে নিয়ে আসতেন। বলতে গেলে তিনি ছিলেন একজন ব্যাংকার। এই মানিক চাঁদেরই ভ্রাতুষ পুত্রকে তিনি দত্তক নিয়েছিলেন, তার নাম ফতে চাঁদ। এই ফতে চাঁদ পারিবারিক যে মহাজনী ব্যবসা এত বড় করেছিলেন, সেই কারণে সম্রাটের দরবারে এতটা প্রশংসা পাওয়ার পরে সম্রাট তাকে জগৎ শেঠের উপাধি দেয়। কিন্তু এই জগৎ শেঠ শুধুমাত্র ফতে চাঁদের উপাধি ছিল না, মানিক চাঁদের পুরো বংশধরদের উপাধি হয়ে ওঠে এই জগৎ শেঠ। এই জগৎ শেঠেরই এক আঙুলেই বাজারের দাম দর সবই ওঠানামা করত। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে নসিপুর রাজবাড়ি। আর এই নসিপুর রাজবাড়িতে ঢুকতে গেলে পার হেড 20 টাকা করে টিকিট লাগে। টিকিট কাউন্টার ওইখানে। এই যে নসিপুর রাজবাড়ি, এই নসিপুর রাজবাড়ি তৈরি করেছিলেন দেবী সিংহ। কথিত আছে দেবী সিংহ নাকি খুব অত্যাচারী কর আদায়কারী ছিলেন। তা তখন দেবী সিংহের সময় ওটা ছিল পুরনো প্রাসাদ, তারপর নতুন করে এই প্রাসাদটা তৈরি করা হয়েছে। এই তো পুরোনো দিনের খতিয়ান, এগুলো সব দলিল। এটা জাফরাগঞ্জ দেবোত্তর ও দাতব্য প্রতিষ্ঠান। এখানে ঢুকতে গেলেও 20 টাকা করে টিকিট লাগে। মির্জাফরের গাড়ি, তখন 80 টাকা দিয়ে এই গাড়ি কিনেছিলেন। হাজারদুয়ারির পিছনে বাঙালি খাবার বলে একটা হোটেল আছে, মানে হোটেলের নামই হচ্ছে বাঙালি খাবার। সেখান থেকে আমরা এই ভেজ মিল নিয়েছি। ভেজ মিলের মধ্যে আছে ভাত, পাতা বাটা, এটা মনে হয় কিসের ভাজা, আলু ভাজা না কি ভাজা, আর এখানে একটা চচ্চড়ি আছে, ডাল আছে, এটা ইঁচড়ের তরকারি, আর এই পাঁপড়। আর এই ভেজ মিলটার প্রাইস হচ্ছে 60 টাকা। এবার আপনাদেরকে যে এই সাইট সিইংয়ের প্যাকেজটা বলে দিই। যদি আপনারা গঙ্গার এপারে সাইট সিইং করতে চান মতিঝিল ছাড়া, তাহলে 750 টাকা প্যাকেজ টোটোতে। যদি আপনারা এবার ঘোড়ার গাড়িতে করেন তাহলে তার প্রাইস পড়বে 150 টাকা বা 160 টাকা করে পার হেড। কিন্তু এই টানা রিক্সায় যদি 2 জন থাকেন তাহলে কিন্তু পার হেড হয় না, 4 জন বা 5 জন থাকলেই কিন্তু পার হেডের ব্যাপারটা আসে। এবারে যদি আপনারা পুরো সাইট সিইং, মানে গঙ্গার ওই পারে যে সাইট সিইংগুলো আছে, খোশবাগ, কীর্তিশ্বরী মন্দির, তারপর জগবন্ধু ধাম, ওইগুলো যদি করেন
তাহলে 1500 টাকার প্যাকেজ হয়। গুড মর্নিং। ঢুকে পড়লাম হাজারদুয়ারির মধ্যে। হাজারদুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, আর এর মধ্যে কোনো খাবার জলের বোতল নিয়ে ঢোকা যায় না, আর শুক্রবার করে হাজারদুয়ারি বন্ধ থাকে। এবার চলুন হাজারদুয়ারিটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর তার ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরি। তা অনেকে বলেন সিরাজউদ্দৌলা নাকি হাজারদুয়ারি তৈরি করেছিল। এটা একদমই ভুল কথা। হাজারদুয়ারি তৈরি করেছিলেন নবাব নাজিম হুমায়ুন জা। 1829 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে এই হাজারদুয়ারি তৈরি হয়। কিন্তু এই হাজারদুয়ারিকে নবাব হুমায়ুন জা বলতেন বড় কুঠি। আর এই হাজারদুয়ারির নামকরণটা এই কারণেই হয়েছে, এখানে নাকি মোট 1000খানা দরজা আছে, তার মধ্যেই 100খানা দরজা কিন্তু নকল। শত্রুদের কাছ থেকে রক্ষা করার জন্যই এই নকল দরজা বানানো হয়। হাজারদুয়ারির উল্টো দিকে যে ইমামবাড়া আছে, এই ইমামবাড়া তৈরি হয় 1847 সালে। দৈর্ঘ্য 207 মিটার 207। আর এই পুরো ইমামবাড়াটি তৈরি করতে মোট 6 লক্ষ মুদ্রা ব্যয় হয়। এটা কিন্তু সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র মহরমের সময় মাত্র 9 দিনের জন্য খোলা থাকে। তো আমি হাজারদুয়ারির ভেতরে যে মিউজিয়ামটা দেখে আসলাম, ভেতরটা খুব সুন্দর। ওখানে প্রচুর পেন্টিং আছে, অয়েল পেন্টিং আছে, যে হুমায়ুন যার রূপোর সিংহাসন আছে, পালকি আছে, রূপোর পালকি আছে, তারপর প্রচুর হাতিয়ার আছে, বন্দুক আছে, গুলি আছে। ভেতরটা খুব সুন্দর, আর ঘুরতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবেই। আর যদি ভেতরে যান, দরবার হলটা ঘুরতে একদমই ভুলবেন না। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ঘাটে যাব। ঘাট থেকে ওই পারের খোশবাগ আর কিরিটেশ্বরী মাতার মন্দির যাব। চলে আসলাম খোশবাগ। হাজারদুয়ারি থেকে টোটোয় লাগলো 15 টাকা করে পার হেড। ওখান থেকে আমরা ভাগীরথী পেরোলাম 10 টাকা করে পার হেড। আর পেরিয়েই একটা টোটো রিজার্ভ করে নিয়েছি 3টে স্পট দেখার জন্য, আর প্রাইস নিল পুরো রিজার্ভে 200 টাকা। তাই এই খোশবাগ তৈরি করেছিলেন আলীবর্দী খাঁ। এইখানে আলীবর্দী খাঁয়ের পরিবারবর্গের সমাধি আছে। আলীবর্দী খাঁর মোট 3টে মেয়ে ছিল। বড় মেয়ে ঘসেরি বেগম, মেজো মেয়ে মৈমুনা বেগম, আর ছোটো মেয়ে আমেনা বেগম। তার মধ্যে ঘসেরি বেগম নিঃসন্তান ছিলেন। মেজো মেয়ের ছেলে হচ্ছে কজ্জং, আর ছোটো মেয়ের ছেলে হচ্ছে সিরাজউদ্দৌলা। ঘসেরি বেগম সবসময় চাইতেন শৌকতকে আর নবাবের পদে বসাবেন, কিন্তু আলীবর্দী খাঁর সবসময় পছন্দ ছিল সিরাজউদ্দৌলা। তা আমরা ইতিহাসে পড়েছি মীর জাফরের সাথে ষড়যন্ত্র করে ঘসেরি বেগম কীভাবে সিরাজউদ্দৌলাকে মারার পরিকল্পনা করেছিল। আর এই হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি, সিরাজউদ্দৌলার সমাধি। আর তার পাশে আছে সিরাজউদ্দৌলার ভাইয়ের সমাধি। আর ঠিক সিরাজউদ্দৌলার সমাধির নিচে আছে তার বউ লুৎফুন্নেসা বেগমের সমাধি, আর এটা হচ্ছে বাইজির সমাধি। খোশবাগের মধ্যে এইখানে যে মসজিদ আছে, এই মসজিদ নবাব আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন। তিনি এমনভাবে তৈরি করেছিলেন যাতে নামাজ পড়তে পড়তে পিছন দিকে তাকালে আর পুরো এই এন্ট্রির গেটটা দেখা যায়। কোনো শত্রুপক্ষ যদি আসে ভালোভাবে উনি দেখতে পান। কিরিটেশ্বরী মাতার মন্দির, যেখানে সতীর মুকুট সমেত কপাল পড়েছিল। এই কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। জগৎ বন্ধু ধাম। এইভাবে শেষ হলো আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ। আপনারা চাইলে ওই দিন থেকেও যেতে পারেন, বা আমাদের মতো লাস্ট ট্রেনে রাত্রেবেলা বাড়িও ফিরে আসতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার ভ্রমণ নিয়ে।